আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে তোমরা অ্যাপটি। ওকে, অ্যাপটিকে ডাউনলোড করার পর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর চাইলে তোমরা পিডিএফগুলোকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। 1 নম্বর দেখে প্রশ্নে এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নির্বাচন করো আর কি। 1 × 10 = 10। 1 কয়ের দেখা আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হলো জেন দাবেস্তা, মহাকাব্য, ঋগ্বেদ না কোরআন। তো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন 23 জন, 26 জন, 25 জন না 26 জন। তো জৈন ধর্মে মোট তীর্থঙ্কর ছিলেন কতজন? 26 জন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি ছিল অবন্তী, কম্বোজ, বৎস না অসমক। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদটি ছিল অসমক। ভারতের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য না শুঙ্গ সাম্রাজ্য না হচ্ছে কুষাণ সাম্রাজ্য। তো ভারতের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন কুজুল কদফিসেস, ভীম কদফিসেস, কনিষ্ক না হবিষ্ক। তো ভারতীয় মহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন হচ্ছে ভীম কদফিসেস। মেগালিথ হলো পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনা না পাথরের বাড়ি। তো মেগালিথ হচ্ছে কি না পাথরের সমাধি। কোনটি বেমানান শব্দ? নানাঘাট, নাসিক, কার্লে, হাতিগুম্ফা না শিলালেখ। তো কোনটি বেমানান শব্দ? উত্তর হবে এখানে হাতিগুম্ফা, শিলালেখ। পরের প্রশ্ন দেখো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় বৈশালীতে, পাটলিপুত্রের রাজগৃহে না কাশ্মীরে। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটা অনুষ্ঠিত হয় হচ্ছে পাটলিপুত্রে। তারপর প্রকৃতপক্ষে বোধি বৃক্ষ হচ্ছে আম গাছ, বট গাছ, পিপল গাছ না তেঁতুল গাছ। তো প্রকৃতপক্ষে বোধি বৃক্ষ হচ্ছে পিপল গাছ। নেক্সট, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 9, 10, 11, 12 জন রাজাকে পরাজিত করেন। তো সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের হচ্ছে 12 জন রাজাকে পরাজিত করেন। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি বাক্যে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 1 × 10 = 10। বেদের অপর নাম শ্রুতি কেন? শুনে মনে রাখতে হতো বা মনে রাখা হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন? এখানে উত্তর লিখবে পার্শ্বনাথ বারাণসীর রাজপুত্র ছিলেন। নন্দবংশের শেষ রাজার নাম কি? নন্দবংশের শেষ রাজার নাম ধননন্দ। ইন্ডিকা ড্যাশ এর রচনা। এরা শূন্যস্থান পূরণ করতে হবে। ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিস এর রচনা। তারপরের প্রশ্ন হচ্ছে বেমানান শব্দের খুঁজে লেখো। ইমামগাঁও এখানে হস্তিনাপুর, কৌশাম্বী আর শ্রাবন্তী। তো ইমামগাঁও এটা হচ্ছে বেমানান শব্দ। ঠিক না ভুল লিখতে হবে। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, এটা হবে ভুল। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। শকরাজ রুদ্র দামনের সম্পর্কে জানবার সব থেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ড্যাশ। উত্তর হবে জুনাগড়। এরপরের প্রশ্ন হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চলের কোন নদীটি বর্তমানে খুঁজে পাওয়া যায় না? উত্তর হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চলের সরস্বতী নদীটি বর্তমানে খুঁজে পাওয়া যায় না। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? তো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়। আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কী ছিল? আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম কী ছিল? জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ এবং বর্ধমান মহাবীর। এরপর 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি লিখতে হবে। 3 × 4 = 8। জৈন ধর্মের ত্রিরত্ন কী কী? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন। এই 3টিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। সকারি কাকে এবং কেন বলা হতো? গুপ্ত সম্রাট 2য় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান। এরপর হচ্ছে রাজা খারবেল কোন বংশের রাজা ছিলেন? তার কথা কোন শিলালেখ থেকে পাওয়া যায়? প্রাচীন কলিঙ্গ রাজ্যের মহামেঘবাহন রাজবংশের 3য় এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন খারবেল। ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরের নিকটবর্তী উদয়গিরি পাহাড়ের দক্ষিণ দিকে অবস্থিত হাতিগুম্ফা নামক 14 নম্বর গুহার দেয়ালে প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ একটি প্রাচীন শিলালিপি থেকে খারবেল সম্বন্ধে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়।
ঘরের দিকে ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো, কোন মহাজনপদ সব থেকে শক্তিশালী ছিল? তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কাবুল থেকে গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। সব থেকে শক্তিশালী মহাজনপদ ছিল মগধ। বেদের কটি অংশ ও কী কী? বেদের 4টি অংশ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। 4টি বেদ আবার 4টি ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ আর হচ্ছে আরণ্যক এবং উপনিষদ। তীর্থঙ্কর বলতে কী বোঝো? দিগম্বর কাদের বলা হতো? ভারতীয় উপমহাদেশে প্রচলিত নব্য ধর্মগুলির মধ্যে জৈন ধর্ম ছিল অন্যতম। এই ধর্মের প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাদের মধ্যে শেষ 2 জন তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ ও মহাবীর। দিগম্বর কিনা জৈনদের যে সম্প্রদায় সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিধেয় বস্ত্র পর্যন্ত ত্যাগ করেন তাদের দিগম্বর বলা হয়। নেক্সট 4 নম্বর থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 3 × 4 = 12। কয়েক থেকে প্রশ্ন হচ্ছে চতুরাশ্রম প্রথা কী? তো দেখো, আশ্রম কথার অর্থ হলো জীবনের বিভিন্ন অবস্থান। পরবর্তী বৈদিক যুগে উচ্চবর্ণ আর্যদের 4টি আশ্রম গড়ে ওঠে, এগুলিকে চতুরাশ্রম বলা হয়। এগুলি হলো ব্রহ্মচর্য বা বাল্যকাল ও কৈশোরে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করা। দ্বিতীয় আশ্রম হলো গার্হস্থ্য বা যৌবনে গুরুগৃহ থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবনযাপন করা। তৃতীয় আশ্রম হলো বানপ্রস্থ, এই সময় সংসার জীবন ত্যাগ করে বনবাস করতে হতো সমাজে। চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস বা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করা। পরের দেখে চতুরার্য সত্য কাকে বলে বা আর্য সত্য কী? গৌতম বুদ্ধ কত বছর বয়সে বৌদ্ধ ধর্ম প্রচার করেন? তো গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছেন দুঃখের কারণ কী, কীভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। এই 4টি উপদেশকে একত্রে চতুরার্য সত্য বলা হয়। গৌতম বুদ্ধ প্রায় 45 বছর বৌদ্ধ ধর্ম প্রচার করেন। নেক্সট হচ্ছে বর্ণভেদ প্রথা কীভাবে শুরু হয়েছিল? বর্ণভেদের কারণ। বৈদিক সমাজে বর্ণপ্রথা চালু হওয়ার বিভিন্ন কারণ ছিল। 1 নম্বর হচ্ছে গৌড়বর্গ ও দীর্ঘকায় আর্যরা ভারতের কৃষ্ণবর্ণ ও খর্বকায় অনার্যদের কাছ থেকে নিজেদের পৃথক রাখার উদ্দেশ্যে আর্য সমাজে বর্ণভেদের প্রয়োজন অনুভব করে। সাধারণত আর্য সমাজে বর্ণ শব্দটি গায়ের রং অর্থে ব্যবহৃত হতো। আর্যদের গৌড়বর্ণ ও অনার্যদের কৃষ্ণবর্ণের পার্থক্য বজায় রাখতে আর্যরা তাদের সমাজে বর্ণভেদ প্রথা চালু করেন। নাম্বার 2 হচ্ছে অনার্যদের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষের মাধ্যমে আর্যরা ভারতে বসতির প্রসার ঘটায়। ফলে দীর্ঘ যুদ্ধে লিপ্ত থাকা একজন আর্য পুরুষের পক্ষে কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকা সম্ভব ছিল না। এই জন্য সমাজে বিভিন্ন পেশার ভিত্তিতে বর্ণপ্রথার সূচনা হয়। ঘয়ের দেখা হচ্ছে অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষেপে লেখন। অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধর্ম নীতি প্রচার করেন। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মে কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। ধর্মের মূল কথা। অশোকের ধর্মে কতগুলো সামাজিক আচরণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মূলে ছিল অহিংসা, প্রাণী হত্যা না করা, দয়া, দান, সত্য কথা বলা, গুরুজনদের মেনে চলা প্রভৃতি। এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তান তুল্য মনে করতেন। উদ্দেশ্য কি না, অশোকের ধর্মের মূল উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতির সাধন। 15 প্রশ্ন, মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে পাটলিপুত্র নগর সম্পর্কে কি জানা যায়? ভূমিকা। প্রথমে লিখছি আমরা ভূমিকা। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক শাসন সেলিউকাসের রাষ্ট্রদূত রূপে মেগাস্থিনিস পাটলিপুত্রে আসেন। এই সময় ভারত সম্পর্কে তিনি তার বিবরণ লিপিবদ্ধ করেন ইন্ডিকা নামক গ্রন্থে। নাম্বার 1 দিয়ে আমরা লিখছি পাটলিপুত্রের নগর পরিচালক। মেগাস্থিনিসের রচনা থেকে জানা যায় পাটলিপুত্র নগরের শাসন ব্যবস্থার দেখভাল করতেন নগর পরিচালকদের 6টি দল। প্রতিটি দলে ছিল 5 জন করে লোক। নাম্বার 2, নগর পরিচালকদের কাজ। নগর পরিচালকদের 6টি দলই নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলি দেখাশোনা করত। তারা মন্দির, বাজার ও বন্দরগুলির যত্ন নিত। তারা জিনিসপত্রের দাম ঠিক করে দিত। এছাড়া নগর পরিচালনার কাজে সাহায্য করত সেনাবাহিনী। নাম্বার 3 হচ্ছে গুরুত্ব। গ্রিক হিসাবে ভারতীয় উপমহাদেশের
ভাষা ও সমাজ পুরোপুরি বুঝতে পারেনি মেগাস্থিনিস। সে কারণে তার লেখায় অনেক ভুল আছে। তবুও মৌর্য আমলের ইতিহাস জানার ক্ষেত্রে মেগাস্থিনিসের ইন্ডিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি লেখো। তো মগধের উত্থানের কারণগুলি হচ্ছে 1 নম্বর ভৌগোলিক অবস্থান। মগধ পাহাড় ও নদী দ্বারা পরিবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে বৈদেশিক আক্রমণ সহজ হতো না, ফলে সুরক্ষিত থাকত। নম্বর 2 ভৌগোলিক দূরত্ব। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত থেকে এটি অনেক দূরে অবস্থিত ছিল বলে বিদেশি আক্রমণকারীর পক্ষে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করা কঠিন ছিল। নাম্বার 3 হচ্ছে উর্বর কৃষিজমি। মগধ নদীমাতৃক হওয়ায় কৃষিজমি উর্বর ছিল, ফলে ফসল উৎপাদন ভালো হতো। তাই আর্থিক উন্নতি ঘটিয়ে সেনাবাহিনী সমৃদ্ধ করতে পেরেছিল। এরপর 4 নম্বর হচ্ছে বাণিজ্যের বিকাশ। স্থল ও জলপথ দুই ক্ষেত্রেই বাণিজ্য ভালো হতো। নদীপথে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাণিজ্য চলত। বাণিজ্যিক সমৃদ্ধি মগধের উত্থানের অন্যতম কারণ। নাম্বার 5 হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। মগধের রাজারা ছিল শক্তিশালী। বিম্বিসার আজাতশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের উন্নতির শিখরে পৌঁছেছিল। উপরিউক্ত কারণে মগধের উত্থান ঘটেছিল। পরের দেখা প্রশ্নে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর আর্যাবর্তে হর্ষবর্ধনের নেতৃত্বে থানেশ্বর শক্তিশালী হয়ে ওঠে। একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হর্ষবর্ধন একই সঙ্গে থানেশ্বর ও কনৌজের রাজা হন। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন। তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। শাসন ব্যবস্থার ক্ষেত্রে তিনি ছিলেন শীর্ষে। এছাড়া আমত্ত নামক রাজ কর্মচারীরা শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করত। প্রাদেশিক শাসনের কাজে মন্ত্রিপরিষদ তাকে সাহায্য করত। দূরবর্তী প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। ওকে, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থায় প্রতিটি প্রদেশ বা ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সব থেকে নিচে ছিল গ্রামীণ নামক কর্মচারী গ্রাম শাসন করতেন। হর্ষবর্ধন যেহেতু অনেক সামরিক অভিযান করেছিলেন, তাই যুদ্ধে তাকে সাহায্য করার জন্য ছিল বিশাল সেনাবাহিনী। গোয়ার দাগে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। তো ভূমিকা দিয়ে প্রথমে লিখছি বৈদিক সাহিত্য থেকে যে সে যুগের শিক্ষা সম্পর্কে তথ্য পাওয়া যায়। নাম্বার 1 গুরুর ভূমিকা। বৈদিক শিক্ষা ব্যবস্থায় প্রধান ছিলেন গুরু। তিনি একটা অংশ পড়িয়ে বুঝিয়ে দিতেন, আর ছাত্ররা তা শুনে পুরো আবৃত্তি করত এবং মনে রাখত। গুরু ছাত্রের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব নিতেন। উপনয়ন। পরবর্তী বৈদিক যুগের শিক্ষাক্ষেত্রে উপনয়নের গুরুত্ব দেখা যায়। উপনয়নের মাধ্যমেই গুরুগৃহে ছাত্রদের শিক্ষারম্ভ হতো এবং তাকে পড়াশোনা ছাড়াও অন্যান্য কাজকর্ম করতে হতো। নাম্বার 3 হচ্ছে পাঠ্য বিষয়। সাধারণত বেদ পাঠের মধ্য দিয়েই শিক্ষাদান শুরু হলেও গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হতো। এছাড়া হাতে কলমেও নানা ধরনের শিক্ষা নিতে হতো। এই সময় অস্ত্র চালনা এবং চিকিৎসা বিষয়ে শিক্ষা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি ব্রাহ্মণরাও অস্ত্র শিক্ষা গ্রহণ করত। 4 নম্বর সমাবর্তন ও গুরু দক্ষিণা। সাধারণত 12 বছর ধরে বৈদিক শিক্ষা গ্রহণ চলত। অনেকেই আবার সারা জীবন শিক্ষা নিয়ে ব্যস্ত থাকতেন। 12 বছর শিক্ষা গ্রহণের পর অনুষ্ঠিত হতো সমাবর্তন অনুষ্ঠান, যেখানে ছাত্রকে স্নাতক বলে অভিহিত করা হতো। গুরুগৃহ থেকে বিদায়ের সময় ছাত্ররা গুরুকে সাধ্যমতো গুরুদক্ষিণাও দিত। ঘরের থেকে বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মিল ও অমিলগুলি লেখন। তো জৈন ও বৌদ্ধ ধর্মের মিলগুলি হলো কি? 1 নম্বর হচ্ছে উভয় ধর্ম উত্তর ভারতে শুরু হয়েছিল। 2 নম্বর হচ্ছে উভয় ধর্মই বেদ মান্য করে। 3 নম্বর উভয় ধর্ম কথ্য সহজ সরল ভাষার মধ্যে দিয়ে নিজেদের ধর্ম প্রচার করতে সফল হয়েছিল। 4 নম্বর দুটি ধর্মেই রাজার আনুকূল্যতা লাভ করেছিল। 5 নম্বর হচ্ছে উভয় ধর্ম অহিংসতায় বিশ্বাসী ছিল। 6 নম্বর উভয় ধর্ম ব্রাহ্মণ ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল। এরপর দেখো জৈন ও বৌদ্ধ ধর্মের অমিলগুলি হলো কি? এটা জৈন ধর্ম, এটা বৌদ্ধ ধর্ম। 1 নম্বর হচ্ছে জৈন ধর্ম শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই তার বিস্তার লাভ করেছিল, আর বৌদ্ধ ধর্ম শুধুমাত্র ভারতবর্ষে নয়, আশেপাশের দেশগুলির মধ্যে আধিপত্য বিস্তার লাভ করেছিল। জৈন ধর্মের দিগম্বর ও
শ্বেতাম্বর নামে দুটি ভাগ ছিল, বৌদ্ধ ধর্মে হিনজান ও মহাযান নামে দুটি ভাগ ছিল। 3 নম্বর হচ্ছে জৈন ধর্মে সংঘের কোনো স্থান ছিল না, বৌদ্ধ ধর্মে সংঘের স্থান ছিল। তো এগুলো হচ্ছে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য। এবং এই প্রশ্নোত্তর PDF ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে এর PDFগুলো দেওয়া থাকবে, সেখানে প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর তোমরা PDFগুলোকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।